এবার আমি আমার কথা এবার সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে 19 তারিখের জন্য যারা উদ্যোক্তারা আছে তারা কি তাকে কনভিন্স করেছেন, তার সংগঠনকে নিয়ে ওখানে করতে বলেছেন, এই ধরনের খবর আমার কাছে নাই। এই প্রতিবাদ করছেন, লক্ষ্য একটাই হওয়া দরকার যে সত্যিকারের যেটা বলছি মাদ্রাসা, মসজিদ, কবরস্থান হাতছাড়া হয়ে যাবে, সেটাকে রক্ষা করতে হবে, এই যেন নিয়তটা ঠিক থাকে। এবার ব্যাপারটা হচ্ছে এরপরে হয়তো আপনি আমায় কোশ্চেন করতে পারেন যে আপনাকে দেখতে পেলাম না কেন 19 তারিখে। এই ওয়াকআপ নিয়ে একটা সংখ্যালঘুদের মধ্যে সংখ্যাগুরুদের একটা টেনশন তৈরি দেওয়ার চক্রান্ত চালানো হচ্ছে। এটা সাম্প্রদায়িক একটা বিষ বপন করা দেওয়া হচ্ছে আমাদের মধ্যে। মানে মুসলমানদের ওয়াকআপ মানে বিশাল ব্যাপার, হ্যান ত্যান অনেক, কিন্তু মুসলিমদের যেন বিশাল ওয়াকআপ সম্পত্তি হয়ে গেছে। এই যে ল্যান্ড জিহাদ এইসব করে আমার সংখ্যাগুরুদের সাথে সংখ্যালঘুদের একটা লড়াই একটা লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাহলে বিএলআরওর ভুলটার জন্য ওয়াকআপ বোর্ড তুলে দিতে হবে, তাহলে বিএলআরও গুলোকে তুলে দেওয়া দরকার। তো যদি ওইটাই হয়, আপনাদের বাস্তবে আসুন, বাস্তবটা বলুন। কর্পোরেটদের চোখ পড়েছিল বলে তাদের কাছ থেকে কেড়ে নিয়ে সেই নীল চাষেদের মতো ব্যবহার করার একটা জায়গায় ঠেলে দিচ্ছিল, ঠিক একইভাবে এটাও কর্পোরেটদের নজর পড়েছে, সেই জন্য তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। আগামী শীতকালীন যে অধিবেশন রয়েছে 25শে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে, সেই শীতকালীন অধিবেশনেই উত্থাপন হতে পারে নয়া ওয়াকআপ সম্পত্তি বিল। আর সেই বিল নিয়েই কিন্তু এখন রাজ্য জুড়ে একটা প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি। সম্প্রতি কলকাতার রানী রাসমণি যে অ্যাভিনিউ, সেখানেও সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন থেকে শুরু করে নানান সংখ্যালঘু যে সংগঠন তারা প্রতিবাদ করেছে। এই গোটা যে ওয়াকআপ বিল, সেটা নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলছেন সে নিয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে নওশাদ সিদ্দিকী রয়েছেন। এই যে বিল যেটা আসছে, নয়া বিল এই শীতকালীন অধিবেশনে আসবে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? সর্বপ্রথম বলি, ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট 2024 নামে যে বিল সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে এসেছে, সম্পূর্ণ আমি মনে করছি এটা অসাংবিধানিক। সংখ্যালঘু সমাজের মানুষের ধর্মীয় স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা হচ্ছে। সংবিধানের যে আর্টিকেল 14, 15, 24, 25, 26, 29, 30 এই ধরনের আর্টিকেলের উপরে আরো আর্টিকেলের উপরে আঘাত দিচ্ছে। এবার আসা যাক পশ্চিমবাংলায় নিরিখে, যে তাহলে এটাকে কিভাবে প্রতিরোধ করা যায়। আপনি জানবেন পশ্চিমবাংলার বিধানসভাতে এই শুনছি, এখন অফিসিয়াল আমি বিএ কমিটির মিটিং আছে আগামীকাল, অফিসিয়াল পাবো যে ওয়াকআপ নিয়ে নাকি আলোচনা হবে। এই ওয়াকআপ নিয়ে আলোচনার জন্য সর্বপ্রথম পশ্চিমবাংলার বিধানসভাতে এই অ্যামেন্ডমেন্টের পরেই আমি কিন্তু রাজ্য সরকারকে চিঠি করেছি। হয়তো তিনি সেই চিঠিটা পড়েছেন, উনাদের শুভবুদ্ধির উদয় হয়েছেন, আলোচনা করবেন, ভালো কথা। কিন্তু তার আগে পশ্চিমবাংলাতেও বেশ কিছু সংগঠন বিভিন্ন জায়গায় প্রতিরোধ করছে। আমরাও আইএসএফ এর পক্ষ থেকে ঠিক জল জমি জঙ্গলের উদ্ধারের জন্য যেরকম ভাবে আন্দোলন প্রতিবাদ করেছি, একইভাবে ওয়াকআপ সম্পত্তি, মুসলিমদের যে সম্পত্তি সেগুলোকে কেড়ে নেওয়ার যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি আমাদের মতো, আগামীতেও করব আটকানোর জন্য। এবং সাথে সাথে রিফিউজি ল্যান্ডে উদ্ধারের কথাও আমরা বারবার সোচ্চার হচ্ছি। আইএসএফ আপনার দেবত্ব সম্পত্তি উদ্ধারের জন্য সোচ্চার হচ্ছে। আইএসএফ এর মতন ওখানে লড়াই করে যাচ্ছে। গত কয়েকদিন আগে কলকাতাতে বেশ কিছু সংগঠন মিলে জনসভা করেছে, তারা প্রস্তাব রেখেছেন, তাদের মতোভাবে বক্তব্য দিয়েছেন। আমি সেখানে কাউন্টার করতে যাব না, যে যেন মতো অ্যাঙ্গেল থেকে করছেন, ভালো কথা। আইএসএফ এর মতো এই যে সমাবেশ, আমরা জানতে পারছি যে আগামী 28 তারিখে আবার একই জায়গায় এই বিল নিয়েই কিন্তু একটা প্রতিবাদ সভা হবে। এটা কি একসঙ্গে করা হতো না? মানে এই যে সংখ্যালঘু ভোট, কোথাও গেলে দেখা যাচ্ছে তৃণমূলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তার ডাকে তার সংগঠন জমিয়তে ইসলামী হিন্দ তারা আবার করছে। মানে কোথাও গেলে কি সংখ্যালঘু ভোটটাকে নিয়ে একটা টানাটানি হচ্ছে ওয়াকআপ বিলকে সামনে? দেখুন, এটা অনেক বড় কোশ্চেন, জটিল কোশ্চেন। তো দুটো আমি একটা বলতে পারি যে একসাথে করা গেল না কেন, এই প্রশ্নের একটা উত্তর হবে, আর একসাথে না করলে কি প্রতিবাদ করা যায় না, এটাও একটা উত্তর হবে। এবার ব্যাপারটা হচ্ছে এরপরে হয়তো আপনি আমায় কোশ্চেন করতে পারেন যে আপনাকে দেখতে পেলাম না কেন 19 তারিখে। তো সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় 28 তারিখে করছেন, তাদের যে সংগঠন আছে তার সেটাকে সামনে রেখে। এবার আমি আমার কথা, এবার সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে 19 তারিখের জন্য যারা উদ্যোক্তারা আছে তারা কি তাকে কনভিন্স করেছেন, তার সংগঠনকে নিয়ে ওখানে করতে বলেছেন, এই ধরনের খবর আমার কাছে নাই। যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে এই ধরনের কনভিন্স করে থাকেন, তাদের সংগঠনের অংশগ্রহণ করার জন্য আহ্বান করে থাকেন, তারপরেও যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আলাদা করে করেন, সেটাকে কিন্তু আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীর তাহলে দূরদর্শিতার অভাব আমি বলতে পারি। আর যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে অ্যাপ্রোচ না করেন, তাকে না বলেন, তাকে এড়িয়ে যান, তাহলে তো প্রশ্ন থাকছে না। এবার আপনি আমাকে যদি প্রশ্ন করেন আপনার কি, আমি বলছি আমাদের সাথে এই ধরনের যারা উদ্যোক্তারা যারা ছিলেন কোনো রকম ভাবেই যোগাযোগ করেনি। এবার যদি প্রশ্ন করেন আপনি যে
আপনার ওটা তো অরাজনৈতিক ব্যানারে হয়েছিল, তো আমি ওখানে এমনও মানুষ উপস্থিত ছিলেন যাদের রাজনৈতিক পরিচয় আছে, রীতিমতো রাজনৈতিক দলের বড় বড় পোস্ট হোল্ড করছে তারা ছিল। সেক্ষেত্রে আমাদেরকে বলেনি বলে আমার দুঃখ লাগছে এটা নয়, আমি এই সবার সার্বিক সফলতা কামনা করেছিলাম, এবং 28 তারিখেও যে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবরা যে প্রোগ্রাম করছেন সেটাও সাকসেস হোক, এটা আমরা চাইবো। আমরা চাই বেশি বেশি করে সভা সমাবেশ হোক, বেশি বেশি করে কেন্দ্র সরকারের এই ধরনের অসাংবিধানিক বিলের বিরোধিতা করা হোক। 19 তারিখে যে প্রোগ্রামটা হয়েছিল, আমি আজকে মুখ খুলছি, 19 তারিখে প্রোগ্রামটা হয়ে গিয়েছে, আমার কাছে প্রমাণ আছে যে হ্যান্ডবিল তারা ইস্তেহার তারা বিভিন্ন জায়গায় শেয়ার করেছে, সেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নাম উল্লেখ করে দিয়েছে, কিন্তু আমাদের কোনো কনসার্ন না নিয়ে আমাদের নাম উল্লেখ করে দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, আমি অনুরোধ এটাই করব, এই লোক জমাত করে কোনো এমপি টিকিট বা এমএলএ টিকিটের না আমাদের লক্ষ্য হয়ে যায়। আমাদের লক্ষ্য হওয়া দরকার লোক জমায়েত করে হোক আর 20টা লোক নিয়ে হোক, যে যার মতো হবে, যেখানে যারা এই প্রতিবাদ করছেন লক্ষ্য একটাই হওয়া দরকার যে সত্যিকারের যেটা বলছি মাদ্রাসা মসজিদ কবরস্থান হাতছাড়া হয়ে যাবে, সেটাকে রক্ষা করতে হবে, এই যেন নিয়তটা ঠিক থাকে। আর না হলে কিন্তু যে অভিশাপটা মানুষ দেবে, অভিশাপের কিন্তু যে বদদুয়াটা মানুষ দেবে, এটা কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত, মানে যারা এই ধরনের মানুষকে মুসলমানদেরকে এই ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে বিক্রি করার চেষ্টা করবে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলেছিলাম হয়তো, কিন্তু আমি আপনাদের বলি এটাকে, এই ওয়াকআপ নিয়ে একটা সংখ্যালঘুদের মধ্যে সংখ্যাগুরুদের একটা টেনশন তৈরি দেওয়ার চক্রান্ত চালানো হচ্ছে, এটা সাম্প্রদায়িক একটা বিষ বপন করা দেওয়া হচ্ছে আমাদের মধ্যে, মানে মুসলমানদের ওয়াকআপ মানে বিশাল ব্যাপার, হ্যান ত্যান অনেকে। আমি দায়িত্ব নিয়ে বলছি এটা খুব বেশি সম্পত্তি নয়, যে সম্পত্তিটার কথা বলা আছে স্বল্প সম্পত্তি, এই সম্পত্তিটা দীর্ঘদিন ধরে আমার দাদু তার দাদু দিয়ে 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 অল্প অল্প করে দিয়ে দিয়ে হয়তো 10 পয়সা দিয়ে দিয়ে এখন 1 টাকাতে পরিণত, এক বালতি পানিতে 50 ml মতো সম্পত্তি। আমি কোন ধর্মস্থান বা ধর্মকে আমি আঘাত না দিয়ে বলছি, তামিলনাড়ু আন্ধ্রপ্রদেশের দুটো মন্দিরের ট্রাস্টির যদি আপনারা সম্পত্তি দেখেন, তাহলে ওয়াকফের থেকে অন্তত অনেক বেশি একর জমি আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। তো ব্যাপারটা হচ্ছে, আমি এটা বলছি না তাদের আছে বলে তাদেরটা নেওয়া হোক, কোনো নয়, কিন্তু কিন্তু মুসলিমদের যেন বিশাল ওয়াকফ সম্পত্তি হয়ে গেছে, এই যে ল্যান্ড জিহাদ এইসব করে আমার সংখ্যাগুরুদের সাথে সংখ্যালঘুদের একটা লড়াই একটা লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাই সংখ্যাগুরু ভাইদেরকে বলবো, আপনারা ওই কেউ কাগে কান নিয়ে চলে গেছে না করে বাস্তবে দেখুন যে এটা মুসলিম সমাজের পূর্বপুরুষদের অল্প 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 করে দিয়ে 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 পরে আজকে হয়তো মানে 10 পয়সা করে দিয়ে 1 টাকায় পরিণত হয়েছে, এতটুকু, এর বাইরে কিছুই নয়। এটা ভুল মিসগাইড হচ্ছে। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি বলছে যে আপনার ওই যে এতে করে আপনার সব সম্পত্তি কোন এলাকাকে বললে ওয়াকফ হয়ে যাবে, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল কথা। কর্ণাটকের যে একটা উদাহরণ দিয়েছে ওটা হচ্ছে দোষ হচ্ছে বিএলআর ওটাকে ওয়াকফ করেছে, ওয়াকফ বলে দেখাচ্ছে, তারপরে ওয়াকফ বোর্ড ওটাকে ইনক্লুড করেছে। তাহলে বিএলআর এর ভুলটার জন্য ওয়াকফ বোর্ড তুলে দিতে হবে, তাহলে বিএলআর গুলোকে তুলে দেওয়া দরকার। তো যদি ওইটাই হয় সেটা আমরা তো বিএলআরকে কোনো তুলতে বলতে পারি না। ঠিক এই ধরনের একটা একটা বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা ভুল বোঝানো হচ্ছে এটা। আর যারা সংখ্যালঘু সমাজের বক্তারা বা সংখ্যাগুরু যারা এই বিষয়ে বক্তব্য দিচ্ছেন ওয়াকফের পক্ষ নিয়ে, তাদেরকে বলবো মানে এমন আবভাব দেখাচ্ছেন, এই আবভাব আপনাদের বাস্তবে আসুন, বাস্তবটা বলুন যে অ্যাকচুয়াল এটা করার কারণ কি। এটা করার কারণটা হচ্ছে এই প্রাইম সম্পত্তিগুলোর উপরে নজর পড়েছে কর্পোরেটদের। মমতা মোদীর কিছু বন্ধু আছে, তাদের নজরে পড়েছে এখানে প্রাসাদ সম বাড়ি বানাতে হবে, বড় বড় হোটেল বানাতে হবে, রিসর্ট বানাতে হবে, তাদের ব্যবসায় উন্নতি করতে হবে। ঠিক যেভাবে এগ্রিকালচার সেক্টরে কর্পোরেটদের চোখ পড়েছিল বলে তাদের কাছ থেকে কেড়ে নিয়ে সেই নীল চাষেদের মতো করার একটা জায়গায় ঠেলে দিচ্ছিল, ঠিক একইভাবে এটাও কর্পোরেটদের নজর পড়েছে, সেই জন্য তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে ওদের হাতে। আমরা বিরোধী করব ওয়াকফের, ঠিক একইভাবে আমি বলবো আগামী দিনে চক্রান্ত হতে পারে, দেবত্ব সম্পত্তির দিকে নজর রাখবে, গির্জার সম্পত্তি, সোসাইটির ট্রাস্টের সম্পত্তিও বলবে সব আমরা এই ধরনের করে রাখবো। এটা করে তাদেরকে দেবে ওই পুঁজিপতি শিল্পপতিদেরকে দিয়ে দেবে, যাদের ভারতবর্ষের সম্পত্তির 90% যারা কন্ট্রোল করছে, যে 8-10% তারা আবার কন্ট্রোল করবে। আর বাকি
যে 90% মানুষ 10% সম্পত্তি কিনে ভোগ করছে, তাদেরকে কাছ থেকে ওইটাও কেড়ে নেওয়ার একটা চক্রান্ত চলছে। তাই সজাগ সতর্ক থাকতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করতে হবে, প্রতিরোধ করতে হবে, কোনো রকম ভাবে কারো প্ররোচনায় পা দেওয়া যাবে না। ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বলছিলাম আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে। তিনি যেমন একদিকে এই যে নয়া ওয়াকফ বিল যেটা আসছে তার প্রতিবাদ যেমন আইএসএফ করছে সেটা যেমন তিনি জানালেন, পাশাপাশি এই রাজ্যে যেভাবে একের পর এক ওয়াকফ সম্পত্তি বেহাত হয়ে গেছে সেগুলোকেও কিন্তু উদ্ধার করতে হবে, সেটাও তিনি কিন্তু দাবি করেছেন। আর কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।